এনি ভয়ে একই জায়গায় খাপটি মেরে দাঁড়িয়ে থাকে। নিঃশ্বাসের ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে। পায়ের নিচের অংশ শিরশির করছে। 2-3 মিনিটের মধ্যে তার পায়ের শব্দ শোনা যাচ্ছে না, আর কারোর অস্তিত্ব অনুভব করতেও পারছে না। ইনি ধীরে ধীরে মুখ থেকে হাত ছড়ায়, ঠোঁট ভিজে কাপা শরীরটা কোনো রকম টেনে সামান্য পিছিয়ে যায়। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। আবছা অন্ধকার, শুনশান নীরবতা, যেন পরিবেশটা ছমছমে হয়ে ওঠে। এনি শুকনো ঠোক গিলে শরীরটা সামান্য নর্মাল করে। চারপাশে ভয় নিয়ে দৃষ্টি ঘোরায়। কার অস্তিত্ব নেই। এত এত বডিগার্ডের মধ্যে কার সাহস হলো মিনারে ঢুকতে, তাও আবার গ্যাংস্টার বসের মিনারে। এ নিয়ে শরীর থর থর করে কাঁপছে। প্রেতাত্মা বলতে কিচ্ছু নেই, সেটা সে মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু এখন হৃদয় যেন অন্য কথা বলছে। মনে হচ্ছে একটা ছায়া তাকে ঘিরে ফেলেছিল। কেউ একজন ছিল, হয় মানুষ না হয় অন্য কিছু। এনি আর দাঁড়ালো না, কোনো দিকে খেয়ালও না করে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে যেতে থাকে। মেয়ের রুমটায় উকি দিয়ে দরজাটা লাগিয়ে দেয়। নিজের রুমে গিয়ে দরজাটা লাগাতেও ভুলে যায়। শরীর থেকে ওড়নাটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। কপাল থেকে চিপচিপ করে ঘাম ঝরছে। হার্টবিট প্রয়োজনের তুলনায় বেশি চলছে। টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে পুরোটা পানি গিলে ফেলে। অসাড় হয়ে আসা শরীরটাকে কোনো রকমে বিছানার উপর নিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে গুটিসুটি হয়ে বসে পড়ে। কোমরের মধ্যে স্পর্শ করা সেই ক্ষীণ ছোঁয়ার কথা ভয় শিউরে হচ্ছে। মন বলছে পুরোটা মিনার ঘুরে দেখতে, কে আছে এই মিনারে। কার এত স্পর্ধা হয় তাকে এমন অশালীন স্পর্শ করার। স্পর্শ নিতান্তই অশালীন ছিল। ঘৃণায় গা গুলে আসে এনে মাথাটাকে হেলে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। আরিশ একাধারে নিকের ফোনে কল দিয়ে যাচ্ছে, প্রতিটা কলই কেটে দেওয়া হচ্ছে। আরিশ রেগে কিছু বিশ্রীকালী উচ্চারণ করে। নিকের ফোন থেকে মেসেজ আসে। বালাতে ফোন দিচ্ছিস কেন? মরে আছে, ডিস্টার্ব করিস না। মেসেজের দিকে তাকিয়ে আরিশের চোয়াল ছুলে আসে। পুরোটা শরীরে এখনো ব্যান্ডেজ করা এই ক্ষত বিক্ষত শরীর নিয়ে মুড়ে আছে। কোন মুড়ে থাকার কথা বলছে? আরিশ কপালে ভাঁজ সোজা হয়ে আসে। ড্রাইভিং সিটে বসতে বসতে দাঁত পিষে বলে, শালা কন্ট্রোললেস, ভবিষ্যতে জং ধরবে দেখিনিস। আরিশ বিড়বিড় করতে করতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। রাতে সুনসান নীরবতা পেরিয়ে বুলেট প্রুফ গাড়িটি আপন গতিতে চলতে থাকে। আরিশের কপালে এখনো চিন্তার ভাঁজ। শালা সত্যি যদি কন্ট্রোলেস হয়ে কিছু করে ফেলে। পুরো শরীর এখনো তাজা ক্ষত হয়ে আছে। পানির স্পর্শ পেলে আরও সমস্যা হবে, কিন্তু কে গিয়ে বলে দিয়ে আসবে এই কথা? এখন যদি মিনারে গিয়ে ওর রুমে যায়, তাহলে তার ভবিষ্যতে লাল বাতি ধরিয়ে দিবে। গাড়িটা ধীরে ধীরে বাগান বাড়ির সামনে এসে থামে। আরিশ গাড়ি থেকে নেমে দ্রুত ফিঙ্গার টাচ করে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতে বিরক্তিতে চোখ সরিয়ে ফেলে। নাজলি ডিভানে পা তুলে বসে আইসক্রিম খাচ্ছে। আরিশ দেখেও না যেন দেখলোই না। মেজাজ এমনিতে চটে আছে, তাই কোনো বাক্য ব্যয় না করে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতেই থাকে। আরিশকে এত শান্ত দেখে নাজলি ঠোঁট বাঁকায়। আরিশের এত শান্ত ব্যবহার নাজলি হজমই করতে পারছে না। এত শান্ত জীবনে তো এই ক্রিমিনালের বাচ্চাকে সে দিবেই না। পদে পদে বিরক্ত করে জীবনটাকে পিছিয়ে তুলবে। এরপর সময় হলে গলা টিপে ধরতে পারে। নাজলি গলা কেসে হাসি দিয়ে বলে, স্বামী চান, জান, হে বেবি, হানি, সুইটহার্ট, হ্যান্ডসাম বয়, আমার চকলেটের ডিব্বা, মাই রেড ফ্ল্যাগ হাজবেন্ড, কুত্তার বাচ্চা, ক্রিমিনালের বাচ্চা, শুনতে পাচ্ছিস না? আরিশ প্রায় সিঁড়ি পার করে ফেলেছিল। নাজরি একটা কথাও সে কানে তোলেনি, কিন্তু শেষে এই সম্বোধন শুনবে কল্পনাও করেনি। গালিগুলো মস্তিষ্কে আসতে চোয়াল শক্ত হয়ে আসে। রাগে কাঁপতে থাকে পুরো শরীর। ঘাড় ঘুরিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে নাজরি। বিরক্তি নিয়ে তাকিয়ে আছে আরিশের দিকে। আরিশ দাঁত পিষে ঝাঁঝা অথচ ভয়ানক কঞ্চে বলে, সাহস বেড়েছে? নাজরি দু কদম এগিয়ে এসে বলে, এইটা আমার প্রথম থেকেই ছিল। ক্রিমিনালের বউ আমি, সাহস না হলে কি চলবে স্বামী চান? জাস্ট শাট আপ স্টুপিড গার্ল। এসব ফাকিং হাজবেন্ড সম্বোধন করলে থাপড়িয়ে সোজা করব। আরিশ কর্কশ মেজাজে ধমকে হচ্ছে। নাজরি সামান্য কেঁপে উঠলেও নিজেকে সামলে নেয়। অদরে বাঁকা হাসি ফুটিয়ে বলে, সে থাপ্পড়টাকে ভালোবেসে গ্রহণ করব। কত সাধনার পর আপনার হাতের ছোঁয়া পাবো, ভাবতেই শিউরে উঠছি। আরিশ কপাল কুঁচকে বলে, ভালোবেসে ভালোবেসে ফেললে নাকি আমাকে? নাজরি চোখ ছোট ছোট করে আরিশের পুরো শরীর স্ক্যান করতে থাকে। সাদা শার্টের সাথে কালো প্যান্ট, এক হাতে ব্লেজার,
ভাঁজ করা রাখা জেল দিয়ে সেট করা সিল্কি চুলগুলো, খাড়া নাক, হালকা চাপ দাড়ি, ফর্সা মুখশ্রীর সাথে গোলাপি ঠোঁট। এটা মোটেও গোলাপি নয়, মূলত এটা কোনো কালার সেটাই ঠাউর করিতে পারিল না। এক দেখাতেই যে কেউ এই পুরুষটার সুদর্শন বলবে। সে যতই বুড়ো বুড়ো বলুক না কেন, লোকটা মারাত্মক সুন্দর। আফিমের মতো যে কোনো রমণীকে নিজের কাছে টেনে নিয়ে যাবে। তার জানা মতে গুন্ডা মাস্তানরা বেশিরভাগই বয়স্ক আর কালো ভুঁড়িওয়ালা হয়। এইসব অমাবস্যার জগতে নিক আর আরিশের মতো ধবল রুগী কোথা থেকে যে আসলো। নাজলি আর কিছু দেখলই না, আরিশের কুচকে যাওয়া চোখের দিকে তাকিয়ে বলে, ভালোবাসার মতো এতটাও সুদর্শন নন আপনি। ধবল রোগীর মতো ফর্সা হলেই হয় না, একটু সুন্দর হতে হয়। আরিশ জানতো এমন তারা উত্তর দিবে এই মেয়ে তাকে নিয়ে প্রশংসা করবে, ভাবা চাও ঠিক নয়। আরিশ ছুঁচ কামড়ে ধরে বলে, রাইট, সুন্দর হওয়ার জন্য ধবধবে ফর্সা হলেই হয় না, আর ঘোড়ার লেজের মতো লাল চুল হলেই হয় না, দেখতে এলিয়েন এলিয়েন লাগে। নাজরির ছোঁয়া চেপে ধরে বলে, কাকে বললেন এই কথাগুলো? মিররের সামনে দাঁড়ালে প্রতিচ্ছবি ভেসে উঠবে, তখন কষ্ট করে দেখে নিও। নাজরির আগে ফুসফুস করতে করতে বলে, আপনার কাছে এগুলো ঘোড়া চুল মনে হলেও এই চুলের প্রেমে হাজারো যুবক পড়েছে। আরিশ রাগান্বিত চোখে চায় নাজরির দিকে, চোখ দুটা জ্বলে উঠছে ক্রোধে। এক পা করে সামনে এগিয়ে আসতে থাকে। নাজরি অনেক জায়গায় পিছিয়ে যায়। আরিশ নাজরির দৃষ্টি রেখে এগিয়ে আসে। নাজরি একসময় ডিবানের উপর বসে পড়ে। আরিশ আর এগিয়ে গেল না, সামান্য ঝুঁকে ভেতরের রাগটাকে ধামাচাপা দিয়ে বলে, রাস্তার প্রস্টিটিউট ছিলে নাকি? যে ছেলে দেখতো সেই ছেলেই প্রেমে পড়ে যেত। নাজরির চোখ ছলছল করে উঠছে, চোখে পানি চলে আসে, ঠোঁট কামড়ে কান্না আটকে বলে, লিমিট ক্রস করে ফেলছেন। আরিশ গভীরতা টেনে বলে, বাহ, সত্যি কথা বললেও চোখে পানি চলে আসে। নাজরি আর নিজেকে সামলাতে পারেনি, এক ঝটকে আরিশের কলার চেপেই ধরে। আরিশ চোখের পলক ফেলার আগে নাজরি আকস্মিক আরিশের গলায় কামড়ে ধরে। আরিশ চোখ মুখ খিচে ফেলে। নাজরি প্রায় 10 সেকেন্ডের মতো এক জায়গায় দাঁত বসিয়ে রাখে, মুখে নোনতা কিছু অনুভব হতেই আরিশকে ছেড়ে দেয়। কামড় দেওয়া জায়গা বহার পার লম্বা নখ দিয়ে আঘাত করে বলে, প্রস্টিটিউট কেন বললি আমাকে? তোদের মতো ক্লাবের নাচানাচি করি নাকি পুরুষ নিয়ে ফুর্তি করি? চরিত্রের সার্টিফিকেট দেওয়ার আপনি কে? নাচলে কি সেটা আপনার ধারণারও বাইরে। দুর্বল নারী ভাবলে জীবনের চরম মূল্য চুকাবেন। আরিশ নাজরির হাতটা খপ করে ধরে ফেলে, রাগে কাঁপছে সে নিচেও। তুই তুকারি তার একদম পছন্দ নয়, তার উপর কামড়ে রক্তাক্ত করে ফেলেছে। এতটুকু মেয়ে, কামড় দেওয়ার জায়গা থেকেও রক্ত বের হচ্ছে। নাজরি যেন এতে প্রচন্ড খুশি হয়েছে। আরিশ নাজরির বাহু শক্ত করে ধরে চোয়ালটা চেপে ধরে, তুই তুকারি করছিস কোন সাহসে? দাঁতে এত শক্তি এসেছে কোথা থেকে? ভয় করেনি যদি আমি পাল্টা আক্রমণ করি? নাজরি কান্নারত চোখে বলে, রাস্তার প্রস্টিটিউট কেন বললেন? আরিশ চিবুকটা ধরে নাজরির তেজি মুখটার দিকে তাকালো। কেন জানি কণ্ঠটা নরম হয়ে আসে। শরীর জ্বালা করছে। নাজরি এক ঝটকায় আরিশের হাত ছড়িয়ে ফেলে, কঞ্চে কাঠিন্যতা বজায় রেখেই বলে, খদ্দের সেজে প্রস্টিটিউটদের কাছে যাওয়া আপনাদের স্বভাব। প্রস্টিটিউট সেজে খদ্দেরকে খুশি করা আমাদের স্বভাব নয়। অবশ্য নোংরার কীট কি করে বুঝবে মৌমাছির মর্ম? আরিশ নাজরির গলাটা চেপে ধরে ডিবানের সাথে চেপে ধরে রাগে ফুসফুস করছে। নাজরি চোখে চোখ রাখে। আরিশ ঠোঁট এগিয়ে নিয়ে যেতে নাজরি হাত দিয়ে নিজের ঠোঁট ঢেকে ফেলে। নিজের কাজে বাধা পেয়ে ক্রিমিনাল লিজার আরো খেপে যায়, হিংস্র গলায় বলে, হাত ছড়া। নাজলি আরো ভালোভাবে চেপে ধরা মুচড়ামুচড়ি শুরু করেছে ছাড়া পাওয়ার জন্য। আরিশ তীব্র ক্রোধে নাজলির হাতে জোরে করে সরিয়ে দেয়। এরপর এক হাতে প্যান্টের বেল্ট খুলতে থাকে। আরিশকে প্যান্টের বেল্ট খুলতে দেখে তো নাজলির অন্তর হাতে কেঁপে উঠছে। লোকটা প্যান্ট খুলছে কেন? নাজলি আর ভাবতেই পারলো না। আরিশ এক ঝটকায় বেল্ট দিয়ে নাজলির হাত বেঁধে ফেলে। নাজলি গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। কুত্তার বাচ্চা, ছাড় বলছি। আরিশ নাজলির জামার একাংশ কাঁধ থেকে নামিয়ে থমকে উঠছে। হারামজাদি, চুপ থাক। আরিশের এমন মুখে ধমক অনাকাঙ্ক্ষিত শব্দে থতমতই খেয়ে যায়। নাজলি কাপা কাপা গলায় বলে, কি করছেন? জামা খুলছেন কেন? তোর দেমাগ কমাচ্ছি।
নাজরি আরও ছটফট করে উঠছে। আমাকে এখান থেকে যেতে দিন, দেমাক এমনিতে কমে যাবে, ছাড়ুন বলছি। চুপ। আরিশ থমকে উঠছে। নাজরি পা নাড়িয়ে বলে। লুচ্চার বাচ্চা, ছাড়তে বলছি আমি। আরিশ চোয়াল শক্ত করে নাজরির পা নিজের পায়ের ভাঁজে নিয়ে বলে। লুচ্চামি কাকে বলে সেটা তোকে শেখাচ্ছি। ক্রিমিনাল লিডার আরিশের সাথে গলাবাজি করার ফল তো তোকে পেতেই হবে। নাজরি ভয়ে শুকনো চোখ গিলে বলে। আমাকে স্পর্শ করলে ট্রাস্ট মি, ভবিষ্যতে মামাই ঠাডা পড়বে। ঠাডা তো অনেক আগেই ফেলে দিয়েছো। জীবনেও বাবা হতে পারবেন না। চুপ। আরিশ নাজরির ঠোঁট নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়। নাজরি এখনো সর্বশক্তি দিয়ে ছোটাছুটি করছে। আরিশ নাজরির ঠোঁটে চুমু খাচ্ছে কম, এতক্ষণে জমিয়ে রাখা ক্রোধটাকেই ঠেলে দিচ্ছে। বিশালাকার লাল কালোতে আবৃত মিনারের আবছা আলোর ভেতরে কেউ প্রবেশ করে। ছায়ামারবা ধীরে ধীরে একটা রুমের সামনে যায়, বাম হাতের সাজে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। কোনো দিকে না তাকে তৃষ্ণার্তদের ন্যায় বিছানার দিকে যায়। খুব সাবধানতার সাথে আলগোছে আগলাতে চায় মির্জাকে, কিন্তু আদৌ গ্যাংস্টার বসের স্পর্শে কি কোমলতা আছে? তার স্পর্শ মোটেও নরম নয়। মেয়েটি চুল সরিয়ে গলায় ঠোঁট ছোঁয় শক্তভাবে। ঘুমের মধ্যে এনি ধরফড়ি হচ্ছে। এর স্পর্শ তার অতি পরিচিত, কিন্তু এত রাতে এখানে কি করছে? কেমন আছে ওনার শরীর? কেন যেন মনে হচ্ছে এই বুকটা তার আশ্রয় স্থান। এতক্ষণে জমিয়ে রাখা ভয়টাকে বিসর্জন দিতে ইচ্ছে করছে, কিন্তু এই বুকের মালিক একটা নরকের কীট যে অমানুষে পরিণত হয়ে আছে। কিন্তু এই লোক এখানে কি করছে? ওনার তো বেড রেস্টে থাকার কথা। সেই দিনে আঘাতে ক্ষতবিক্ষত হওয়া রক্তাক্ত বক্ষটা এনির চোখে ভেসে ওঠে। বিশ্রীভাবে রক্ত ঝরছিল বুক থেকে, অথচ লোকটা কেমন নির্বাক। সত্যি এই লোকের কোনো হার্ট নেই। এনি নিকের বাহু থেকে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠছে। না ব্লাড রোজ। নিকে মাদক কঞ্চে এনির শরীর শিশির করে ওঠে। এনি বিরক্তি নিয়ে চোখ খিচে ফেলে। কখন নিকের অতীত নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। রাত কয়টা বাজে তার ধারণা নেই। কি পাগলামো করছেন? তৃষ্ণার্থ আমি, নড়াচড়া করো না, আদর করতে সমস্যা হয়। এমন আদরে কি প্রয়োজন যেখানে ক্ষণে ক্ষণে রক্তাক্ত হতে হয়? গ্যাংস্টার বসের স্পর্শে কোমলতা নেই ফাকিং ব্লাড রোজ। যা পাবে সেটা শুধুই ক্ষত। এনি এখনো চোখ বন্ধ করে আছে। নিকের এমন অদ্ভুত ব্যবহারে রেগে যাচ্ছে, কিন্তু নিকের শক্তির সাথে সামনে সে সবসময় তুচ্ছ। নিকের অবাধ্য হাত ধীরে ধীরে গভীর হতে থাকে। ঠোঁটের স্পর্শ ঘাড় থেকে ধীরে ধীরে নিচেই নামতে থাকে। এক হাতে জামাটা টেনে খুলে ফেলে। এনি হতভম্ব হয়ে যায় এত দ্রুত আক্রমণে। নিকের হাত বক্ষের দিকে এগিয়ে আসতেই এনি শক্তভাবে চেপে ধরে, কিন্তু অবাধ্য নিকের সামনে বর্তমান এনির শক্তি কিচ্ছুই না। এনি হাতটা সরিয়ে ফেলে। ধীরে ধীরে নিকের স্পর্শ শক্ত হতে থাকে। নিক খামচে দিয়ে ধরে এনির পেটের নরম অংশ। এতটা ক্রোধ নিয়ে ধরেছে যে রক্তই বের হয়ে এসেছে। আকস্মিক ব্যথা এনি সহ্য করতেই পারল না। বালিশের একাংশ চেপে ধরে চিৎকার করে ওঠে, কিন্তু নিকের কাছে এই চিৎকারটা সহ্য হলো না। এক ঝটকায় এনিকে ঘুরিয়ে ফেলে। বিছানার সাথে চেপে ধরে এনির উপরে উঠে আসে। গাল দুইটা শক্তভাবে চেপে ধরে তাতে দাঁত পিষে বলে। কে এসছিল? আমার অনুপস্থিতিতে কে এসছিল রুমে? এনি ব্যথায় নাক মুখ কুচকে ফেলে। ফুপিয়ে কান্না করে ওঠে মেয়েটা। এনির কান্না এই মুহূর্তে সহ্য হলো না নিকের। গাল থেকে হাত ছুড়ে গলা চেপে ধরে করছে হচ্ছে। ফন্তির বাচ্চা, কথা বলছিস না কেন? কে স্পর্শ করেছে তোকে? কাকে স্পর্শ করতে দিয়েছিস? এনি কোনো মতে কান্না আটকে রেখে নিকের দিকে তাকায়। হাত সরানোর ব্যর্থ চেষ্টা করে বলে। ব্যথা পাচ্ছি, হাত সরান। নিক আরো খেপে যায়। হাতের দৃঢ়তা আরো শক্ত করে হিংস্র হায়নার ন্যায় খেপে হচ্ছে। কান্না করলে থাপড়ি কানের তালা ছড়িয়ে ফেলবো। সত্যি করে বল, কাকে ছুতে দিয়েছিস? কেউ স্পর্শ করেনি। নিক চোখ শক্ত করে ফেলে। মিথ্যা বলা শিখিয়েছিস? চোখে চোখ রেখে মিথ্যা বলতে বুক কাঁপলো না? কাল থেকে আমি তোর কাছে আসিনি, সামান্য ছুঁইনি পর্যন্ত। কোমরের এই নখের আচরিসটা কোত্থেকে? তাজা রক্ত এখনো লেগে আছে। এনি গলা শুকিয়ে আসে। শরীরে এত ক্ষত চিহ্ন যে এখন আঘাত পেলেও হুঁশ থাকে না। ঠোঁট ভিজিয়ে নিকের হিংস্র চোখের দিকে তাকায়। এনি নিকের হাত চোয়াল থেকে সরিয়ে বলে। অন্ধকারের মধ্যে কে স্পর্শ করেছে বুঝবো কি করে আমি? আমার আমানত জিনিসের ওপর অন্য কাউকে স্পর্শ করতে কেন দিলি?
সামান্য সময় নিজেকে নিরাপদে রাখতে পারলি না, নিচে নেমেছিস কেন? এনি চোখের দৃষ্টি নামিয়ে ভয়ে কাঁপা গলায় বলে, পানি খেতে। আর একটা মিথ্যা কথা উচ্চারণ করলে চিপস টেনে ছেড়ে ফেলবো। আর কোথায় কোথায় টাচ করেছে? শুধু কোমরেই। নিক নিজের চুল খামচে ধরে চিচিয়ে ওঠে। শালার সিন থেকে কেন জড়িয়েছিলাম এত দুর্বলতা? নিক ছন্নছড়া হয়ে চারপাশে তাকায়, ঠোঁট কামড়ে ধরে নিঃশ্বাস টানে, চোখ দুটা জলে উঠে তীব্র ক্রোধে। ধ্বংস লীলায় মেতে উঠতে চাইছে এই মুহূর্তে। এনি নিকের বুকের দিকে তাকায়, সাদা ব্যান্ডেজ এখনো শরীরে জড়ানো। এনির চাহনির মধ্যেই নিক এনির হাতটা শক্তভাবে চেপে ধরে। এনি নিকের দিকে তাকায়, নিক বিছানা থেকে নেমে এনিকে এক ছটকায় নামিয়ে ফেলে। এনি নিকের দিকে আবারও তাকায়, অন্তরাত্মা শুকিয়ে আসছে তার। এই হিংস্র মানবটাকে তার অনেক চেনা হয়ে গিয়েছে। এনি হাত চেপে ধরে হিসির করে টেনে নিয়ে যাচ্ছে নিচে। এনি যন্ত্রণা ছটফট করে উঠছে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? নিকের কোনো উত্তর নেই, শুধু গ্যাংস্টার বসের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নিক ফিঙ্গারের সাহায্যে একটা কাউচের উপর টাচ করে, সাথে সাথে কাউচটা দুই পাশ দিয়ে খুলে যায়। এনি অবাক হয়ে যায়, সে তো ভেবেছিল এটা শেষ দেয়াল, কিন্তু এদিকে তো ভয়ানক সুড়ঙ্গ পথ। এনি ভয়ে নিকের হাত চেপে ধরে। কি আশ্চর্য, সিংহের গুহায় ঢুকে সিংহকে চেপে ধরেছে ভয় নিবারণে। মিনারের আড়াল আবদ্ধ গভীর অন্তরস্থলে অবস্থিত সেই গুপ্ত রুমটি এমন এক গুমট অবখ্যাত নীরবতার আবরণে আচ্ছন্ন ছিল, যেন বহু শতাব্দীর অচল সময় সেখানে স্থির হয়ে জমাট বেঁধে আছে, এবং যে নীরবতা অনধিকার প্রবেশকারীর প্রতিধ্বনি পর্যন্ত গ্রাস করে নিতে সক্ষম। দেয়ালের বিবর্ণ পট বস্তে ঝুলে থাকা জীর্ণ লণ্ঠনের কাঁপমান শিখাটি অতল অন্ধকারে ভেদ করার ক্ষীণ চেষ্টা চালালেও তার ফ্যাকাশে আলো রুমের কোণগুলোতে এমন সব ছায়া সৃষ্টি করেছিল, যেগুলোর আকৃতি পর্যবেক্ষণ করতে গিয়ে মনে হচ্ছিল যেন ছায়াগুলো নিজস্ব সত্তা নিয়ে ধীরে ধীরে নড়াচড়া করছে, এবং রুমটি অদৃশ্য কোনো উপস্থিতির নীরব পর্যবেক্ষণে সমর্পিত রাখছে। মেঝে জীর্ণ কাঠামোতে স্থাপিত তক্তাগুলো এমন অকারণ কর্কশ শব্দ তুলছিল। মিনারের গভীর অন্তরস্থলে অবস্থিত সেই স্টিল ঢাকা কক্ষে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি এমন এক হিমশীতল স্থিরতার আবরণে মোড়া ছিল, যেন তার চারিপাশে স্যাঁতস্যাঁতে বাতাসও তার অস্বাভাবিক মানসিকতাকে অনুভব করে নিঃশব্দে আতঙ্কে জমে রয়েছে, এবং সেই জড়তা তার প্রতিটি নড়চড়াকেই আরও অশুভ ও সন্দেহজনক করে তুলেছে। স্টিলের কঠোর মসৃণতায় আচ্ছাদিত টেবিলটির ওপর রাখা বস্তুটি তিনি যে অস্বাভাবিকভাবে নিয়মিত ধীর যান্ত্রিক ভঙ্গিতে কাটছিলেন, তাতে মনে হচ্ছিল যে কার্যটি তার কাছে কোনো সাধারণ প্রস্তুতি পর্ব নয়, বরং তার মনস্তত্ত্বে প্রতিষ্ঠিত বিকৃত এক আচার, যার প্রতিটি অনুশীলন তাকে এক অদ্ভুত মানসিক পরিতৃপ্তির দিকে ধাবিত করে। তার চোখ দুটি ফ্যাকাশে আলোর প্রতিফলনে এমন শীতল স্থিরতায় ঝলসে উঠেছিল যে মনে হতো সেই চোখের গভীর স্বরগুলো থেকে মানবিক আবেগ বহু আগেই অপসৃত হয়ে গেছে, এবং সেখানে অবশিষ্ট রয়েছে কেবল এক নিশার নৈঃশব্দ, যা তাকে স্বাভাবিক মানুষের সীমানা থেকে দূরে সরিয়ে রেখেছে। রুমের উপরস্থ ধাতব বাতিটি কাঁপতে কাঁপতে যখন আলো ছড়াচ্ছিল, তখন তার দেহবয়বের দীর্ঘ ছায়া দেয়ালে এমনভাবে ওঠানামা করছিল, যেন ছায়াগুলোই তার বিকৃত আচরণের নীরব সাক্ষী হয়ে অস্থির ছন্দে সতর্ক সংকেত দিচ্ছে। আর সেই ছন্দ পরিবেশকে আরও ছমছমে করে তুলেছিল। লোকটার হাতের মাপা নিখুঁত, প্রায় পাষাণ সম যান্ত্রিক চলনে এমন এক ঠান্ডা ধ্যানমগ্নতা নিহিত ছিল। সে এখন কোনো কর্ম সম্পাদন করছে না, বরং এক অদ্ভুত মানসিক শূন্যতার গভীরতায় নিমজ্জিত থেকে নিজের সত্তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। স্টিলের উপর একটা ডেজবাজিকে এক বিকট শব্দে দরজা খুলে যায়। জেড শান্ত চোখে তাকায়, সামনে থাকা হিংস্র ব্যক্তিটাকে দেখে বাঁকা হাসে। জেডের ছোটে এখনো রক্ত লেগে আছে, টিস্যু দিয়ে রক্তটুকু মুছে সামনে থাকা ব্যক্তিটার উদ্দেশ্যেই বলে, কারণে এসেছো নাকি অকারণে? অসময়ে আসতে দেখে অবাক হলাম কিন্তু ভাই।
নিক অন্ধকার ভেদ করে গভীরভাবে ভেতরে প্রবেশ করে। ইগল চোখে তাকায় জেডের দিকে। তার সামনে শিকারকে অনর দাঁড়িয়ে থাকতে দেখে গ্যাংস্টার বসের মুখমণ্ডলে এমন এক দহন জমা ক্রোধের ছাপ ফুটে ওঠে, যেন নীরবতার আবরণ ভেদ করে ভেতরকার বিস্ফোরণমুখী ক্ষোভ প্রতিটি শ্বাসের সাথে তীব্রভাবে স্পন্দিত হয়। আর তার দৃষ্টির কঠোরতা এতটা তীক্ষ্ণ হয়ে ওঠে যে তা সমগ্র ঘরের হিমশীতল পরিবেশকে আরও ভয়ানক নীরবতা আবদ্ধ করে রাখে। হঠাৎ করেই অগ্নি সদৃশ্য জ্বলতে শুরু করে। সেই ঝলক চারিপাশের বাতাসকে এমনভাবে স্থবির করে দিচ্ছিল যেন প্রতিটি উপস্থিতি তার অগ্নি বিক্ষিপ্ত দৃষ্টির তলে অবশিষ্ট থাকে। নিকের বড় হাতের আঙুলের নড়াচড়া যে সাধারণ নিখুঁত নিয়ন্ত্রণে থাকে, হঠাৎ করেই অল্প অস্থির হয়ে উঠে সে। আর সেই অপ্রকাশিত অস্থিরতা তার সমগ্র দেহের স্থিরতার সঙ্গে সংযোগ এমন এক অদৃশ্য কম্পন ছড়ায় যা উপস্থিতিদের মস্তিষ্কে অজানা এক শীতল স্রোত সৃষ্টি করে। জেড তাকিয়ে আছে নিকের দিকে। জেডের ঠোঁটে বক্র হাসি। নিক শান্ত গলায় বলে, রুম থেকে বের হয়েছিলি? জেড তার বিকৃত খাবারগুলোর দিকে তাকিয়েই বলে, বাইরে না গেলে মেয়ে পেয়েছি কোথায়? নিক দৃষ্টি ঘুরে স্টিলের উপর তাকায়। গ্লাস আর খাবার দেখে কপাল কুঁচকে ফেলে। রেপ করেছিস? মেয়ে বুঝলে কিভাবে? তুই ছেলেদের মাংস খেয়েছিস কোনোদিন? না। নিক নিজেকে যথেষ্ট সংযত করে বলে, তাহলে না বোঝার কি আছে কুত্তার বাচ্চা? মেয়ে যেহেতু এনেছিস, রেপ তো অবশ্যই করেছিস। জেড বিকৃত হেসে বলে, রেপ কিনা জানি না, তবে আমার মানসিক শান্তি। শালীদের কত বলি, জোরে জোরে চিৎকার কর, ফলে আমার পৈশাচিক আনন্দ লাভ হয়। কিন্তু শালীরা চিৎকার করে এমনভাবে যেন গলা থেকে আওয়াজই বের হয় না। ফাকিং ড্রামা। এই হাত দিয়ে হাজারো নারীকে নষ্ট করেছিস, আমার পবিত্র সম্পদে স্পর্শ করেছিস কোন সাহসে? জেড শান্ত গলায় বলে, নিক তোমার জিনিসে কখনো স্পর্শ করেছি আমি? নিষেধ করেছো, তখনই যাইনি সেদিকে। কোনোদিন তোমার বউকে নিজের চোখেও দেখিনি। ছন্নছাড়া রূপে চারদিকে তাকে রহস্যময় হেসে বলে, রাইট, তুই স্পর্শ করিসনি, কিন্তু তোর বাম হাতটা স্পর্শ করে গিয়েছে। ভুলবশত এমন একজনকে ছুঁয়েছিস যার জন্য গ্যাংস্টার বস নিক জেভরান পুরো পৃথিবীকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিতে পারে, প্রয়োজনে হাজারবার নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে। কিন্তু এই নারীর দিকে কেউ সামান্য চোখ ধরে তাকালে সহ্য করতে পারে না। তোর সাহস কত বড় হয়েছে জেড, আমার সম্পদের দিকে অশালীন হাত বাড়িয়েছিস। তোর মনে হয়নি জানতে পারলে কি হবে? জেড কপাল কুঁচকে বলে, তোমার বউ ছিল সে? আমি বাসার পথে ভুলবশত হয়তো লেগে গিয়েছে। আমি দেখেছি একটা মেয়ে ছিল, কিন্তু অন্ধকারে ঠিক অনুমান করতে পারিনি। আমার জানা মতে তোমার বউকে রুম থেকে বের হতে দাও না। আমি কি করে জানবো সে তোমার বউ ছিল? নিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ডিটারজেন্ট কি আমি মাফিয়া বস হয়েছে জেড? তোর গলা না কাটা পর্যন্ত আমার শান্তি মিলছে না। বিগত 15 বছর ধরে আমি তোকে রক্ত দিচ্ছি, যা রুচিলে তুই শ্বাস নিচ্ছিস, কিন্তু তুই এমন এক কাজ করলে কিভাবে? কলিজা কেঁপে ওঠেনি একবারও? জেড স্টিলের চেয়ারে বসে বলে, তুমি পৃথিবীর হার্টলেস গ্যাংস্টার হলেও আমার প্রতি তোমার ভালোবাসা অসীম ভাই। আমার সব অঙ্গ প্রত্যঙ্গ তোমার নামে উৎসর্গ করা। তোমার যা ইচ্ছা তাই করো, তবে জানি প্রাণী মারবে না। প্রতিশ্রুতিবদ্ধ তুমি? নিক আচমকা জেডের গলায় চেপে ধরে বলে, নিজের ব্যক্তিগত নারীর দিকে কেউ তাকালে হাজারবার সে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। হে নিক জেফরান, প্রয়োজনে ধ্বংসে মেতে উঠবে। আই রিপিট, ধ্বংসে মেতে উঠবে। এরপরও কাউকে সামান্য চোখ তুলে তাকাতে দেবে না। শালা মাদারফাকার, সেখানে তুই স্পর্শ করেছিস ওকে? এই হাত যদি আর 1 মিনিট অক্ষত থাকে তাহলে তোর মরণ কবুল। নিক জেডকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। পেছনে ঘুরে বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। বদ্ধ রুমে আরো একটা রুম ঢোকে, যেখানে এনি পায়ের মধ্যে মুখ গুজে বসে আছে। নিকের উপস্থিতি অনুভব করে চোখ তুলে তাকায়। নিকের এই ভয়ানক চেহারা দেখে ছোট কেঁপে উঠছে। নিক এনি চোখের দিকে 1 সেকেন্ড তাকে হাতটা শক্ত করে চেপে ধরে। এনি ব্যথায় মৃদু কান্না করে ওঠে। নিকের কান অবধি গেল না সেই শব্দ। এনিকে টেনে হিস্টে সেই অভিশপ্ত রুমে নিয়ে যায়। তাজা রক্তের গন্ধে
নাকে আসতে এনি সামনে তাকায়। সামনে একজন বিদেশি সুদর্শন পুরুষকে দেখে অবাক হয়ে যায়। হা করে তাকিয়ে থাকে লোকটার দিকে। নিঃশ্বাসের ঘনত্ব বাড়তে থাকে। লোকটাও তার দিকে তাকাতেই যাবে, তার আগে নিক সামনে চলে আসে। এনি আশ্চর্য হয় নিকের ব্যবহারে। স্টিলের উপরে রাখা লম্বা অস্ত্রটা হাতে তুলে গর্জে হচ্ছে। এক পলকও যদি আমার বউর দিকে তাকিয়েছিস, তাহলে শুধু হাত নয়, পুরো শরীর কেটে টুকরোতে পরিণত করব। বউ, এই শব্দটাই যেন এনির কানে এক বিকট আওয়াজ করে তোলে। কি শূন্য সে! লোকটা তাকে বউ সম্বোধন করেছে। সত্যি করছে নাকি স্বপ্ন? লোকটাকে আসলে এনিকে নিজের বউ হিসেবে পরিচয় দিয়েছে। এনির চোখে পানি টুম্বর, কিন্তু সে ভালো লাগার অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হলো না। নিকের অনাকাঙ্ক্ষিত কথাতে থমকে যায়। এই দা হাতে নাও, আর এক কপে তার বাম হাত থেকে দেহ আলাদা করে ফেলো। অতিরিক্ত সময় ব্যয় করলে সমস্ত রাগ আর হিংস্রতা তোমার উপর দিয়ে যাবে। কুইক! জেটো যেন অনেক অবাক হলো, তবে কিচ্ছু বলে না। অনুভূতিহীন ভাবে চেয়ারে বসে পড়ে আর বাম হাতটা স্টিলের উপরে রাখে, যেন সে নিকের পোষা কুকুর। এনি রীতিমতো ভয় কাঁপছে। এত বড় জঘন্য কাজ তাকে করতে বলছে এই লোক। তা জানে এনি রক্তে ফোবিয়া, তারপরও এসব কাজ করিয়ে মানসিক আঘাতে রক্তাক্ত করে ফেলে। এনিকে দাঁড়িয়ে থাকতে দেখে নিক ঘর কাঁপে হুঙ্কার ছাড়ে। কথা কানে যাচ্ছে না আমার? শুনতে পাসনি আমার কথা? যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাব, তখন সামলাতে পারবি? ট্রাস্ট মি, পুরোটা ঘূর্ণিঝড় যখন তোর উপর দিয়ে যাবে, তখন সামান্য চোখের পানি যদি আমি দেখেছি, তাহলে খোদার কসম ধ্বংসলীলা চালিয়ে দেব। শান্ত আছি, শান্ত থাকতে দে। 10 সেকেন্ডের ভেতর ওর বাম হাতটা আলাদা করবে। ইফ ইট ইজ ওবে মাই অর্ডার্স, দ্য কনসিকুয়েন্সেস ওন্ট বি গুড। ডু ইউর ওয়ার্ক কুইকলি। ফাক ইউ বেবি গার্ল। এনি দুকুতুম পিছিয়ে যায়। নিক ভয়ানক দৃষ্টিতে দিয়ে তাকায় জেডের দিকে। জেডের দৃষ্টি একদম শান্ত, যেন এখানে কিচ্ছু হচ্ছে না। নিক ঠোঁট কামড়ে ধরে একটা ছুরি হাতে নেয়। এনি এখনো শক্তভাবে নিকের হাত চেপে ধরে রেখেছে। নিক এনির দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, আমার চিপকা চিপকি করছো কেন? আমার স্পর্শ ঘৃণা লাগে, অথচ এখন পারছে না ভিতরে ঢুকে যেতে। ভয়ের মধ্যে নিকের এমন খোঁচা মারা কথাটা যেন এনির গায়ে ছ্যাদ করে ওঠে। চোয়াল শক্ত করে নিকের দিকে তাকায়, রাগে কান্না করে উঠে এক ঝটকা হাতটা সরিয়ে ফেলতে যাবে, তার আগেই নিকের কর্কশ কণ্ঠ। খবরদার, যদি হাতটা ছড়িয়েছে, তাহলে ছুরিটা ডাইরেক্ট গলায় চেপে ধরবো। ইনি ধমকে কেঁপে ওঠে, বিরক্তি নিয়ে পুনরায় তাকায়। নিক স্টিলের উপর অস্ত্রগুলোর দিকে তাকিয়ে আছে। এনি পিপির করে বলে, সঠিক সময়ে খোঁচা দিতে ভালোই পারেন, এমনকি সামান্য আরিশ ভাইয়ের সামনে যেতেও দেন না আমায়। এখন এই অচেনা ব্যক্তির সামনে নিয়ে এসেছেন কেন? নিকের মুখভঙ্গিমা ধীরে ধীরে বদলাতে থাকে। জেডের দিকে তাকিয়ে বলে। জেড? নিকের শান্ত কণ্ঠ শোনার সাথে সাথে জেড চোখ বন্ধ করে ফেলে। নিক এনিকে হ্যাচকা টানে পেছন থেকে সামনে নিয়ে আসে। এনি হাতে অনেকটা ব্যথা পায়। নিক সেসবে পরোয়া না করে আদেশ করে, 10 সেকেন্ড সময় দিলাম। পারবো না আমি। নিক এনি চোয়াল চেপে ধরে বলে, বন্তির বাচ্চা তোর কানা দেখতে এনেছে আমি। হয় ওকে মারবি, নয়তো তুই মরবি আজ। এনি নিকের দিকে তাকিয়ে বলে, কি করেছি আমি? আমায় কেন শাস্তি দিচ্ছেন? তোকেও স্পর্শ করেছে, অশীলনভাবে ছোঁয়ার চেষ্টা করেছে। তোর এই কোমরে আমার স্পর্শ থাকার কথা, পরপুরুষের আঘাত কেন থাকবে? এনি চট করে তাকাতে চায় পেছনে, কিন্তু নিকের জন্য পেরে উঠছে না। তাহলে এই লোক তাকে ছোঁয়ার চেষ্টা করেছে, কিন্তু কে এই লোক? ওনার সাথে কিসের সম্পর্ক? আর এই পাপাচারে ঢেকে যাওয়া মিনারে কি করছে? এনি শক্ত চোখে তাকিয়ে বলে, প্রয়োজনে নিজে হাত কাটুন, আমায় টানছেন কেন? আমি পারবো না এইসব করতে। মা দেখাচ্ছিস কোনোভাবে? নিকের শান্ত কণ্ঠে এনি কেঁপে হচ্ছে। এই শান্ত কণ্ঠ ঝড়ের পূর্বাভাস। এনি পরিস্থিতি সামলানোর জন্য বলে, যে আমাকে অশালীনভাবে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করেছে তার জন্য মায়া দেখানো নিছক বিলাসিতা। মায়া নয়, নিজের ভয়টাকে স্মরণ করাচ্ছি আপনাকে। যেতে দিন আমাকে এখান থেকে। নিজের চাচাকে খুন করতে কলিজা কাঁপেনি, আজ কেন কাঁপছে? নিকের শান্ত অথচ ভয়ানক গলায় এনির শ্বাস বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস টেনে বলে, প্রতিশোধের নেশায় ডুবেছিলাম তখন। নিক এনির গলাটা শক্ত করে ধরে বলে, এটার প্রতিশোধ নিয়েই করবি। আমার জিনিস অন্যকে স্পর্শ করতে কেন দিলি? একটুর জন্য নিরাপদ রাখতে পারলি না, সামান্য সময়ের জন্য নিজেকে নিরাপদ রাখতে পারলি না। এখন তুমি যাবে, আর না হয় না হয় কি? এনির আতঙ্কিত স্বর। নিক বাঁকা হেসে বলে,
তোমার সামনের পুরো শরীর খণ্ড বিখণ্ড করব। এনি আতঙ্কে শিউরে হচ্ছে, কান্না আটকে বলে। আপনার অতীত জানার পর একটু মায়া জন্মেছিল, সেই মায়াটা মাটি চাপা দেবেন না, অনেক বড় দেয়াল তৈরি হয়ে যাবে। তুমি আমাকে আটকানোর জন্য যতগুলো দেয়াল তুলবে আমি ততগুলো দরজা তৈরি করব। কারণ নিয়ম ভাঙাটা আমার শখ, আর অসম্ভবকে সম্ভব করাটা আমার স্বভাব। থেমে 10 সেকেন্ড সময় দিলাম। এর ভেতরে যদি তুমি ওর হাত শরীর থেকে আলাদা করতে না পারো তাহলে গ্যাংস্টার বসকে দেখতে পাবে। এনি ঘন ঘন শ্বাস টেনে অস্থির হয়ে ওঠে। হাত ছাড়া লোকটা বাঁচতে পারবে, কিন্তু খণ্ড বিখণ্ড শরীর নিয়ে সে এনি দেখতে পারবে না। এনি পেছনে ঘুরে তাকায়, অস্থির পায়ে এগিয়ে যায় লোকটার দিকে। নিকের ছোট বক্র হাসে। এনি দাটা হাতে নিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে, চোখ বন্ধ করে ফেলে। এরপর এক ঘা বসায় জেডের হাতের উপর। শুধুমাত্র জেডের গলা ফাটানো আর্তনাদ সে শুনেছে, আর শোনার সাহস পায়নি। চোখ বন্ধ করা অবস্থায় দা অস্ত্র মেঝেতে ফেলে ঘুরে তাকায়। মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছে তার, পেছনে তাকানোর সাহস নেই মুহূর্তে। এনি কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। শুধু গ্যাংস্টার বসের ভয়ানক স্বর শুনতে পায়। তোমার শাস্তি তো এখনো বাকি, মাই ফাকিং বেবি গার্ল। এনি শুনল না, এক দৌড়ে অন্য একটা রুমে ঢুকে যায়। দেয়ালে কালো, তার উপরে লাল লাল ছোপ ছোপ অনেক দাগ। রক্ত নাকি রং বোঝা মুশকিল। যে কেউ এখানে প্রবেশ করলে বলবে এটা কসাইখানা। নিক এনির পেছনে পেছনে গুপ্ত রুমে ঢুকে এখানে 4টা স্টিল রাখা আছে, যেখানে মানুষ। চারপাশ একদম পরিষ্কার, কিন্তু তবুও গলা শুকিয়ে আসছে। অনুভব করতে পারছে এখানে বিকৃত কিছু হয়। পেছন থেকে নিকের অস্তিত্ব অনুভব করে আরো শিউরে ওঠে। এই লোক আরো ভয়ানক। কোথায় যাবে এনি? কোথায় গেলে সে ভয় থেকে মুক্তি পাবে? কার আশ্রয় নিবে সে যদি লোকটা তাকে আরো বিকৃত দৃশ্য দেখিয়ে মানসিক যন্ত্রণা দেয়? তাহলে এবার সে মরেই যাবে। আর পারছে না এত পৈশাচিক দৃশ্য সহ্য করতে। এনি শব্দ করে এগিয়ে আসছে। এনি চোখ বন্ধ করে জামা খামচে ধরে শক্তভাবে কপাল দিয়ে ঘাম ঝরছে। ছোট ছোট সোনালি চুলগুলো সামনে এসে লিপটে গিয়েছে। গোলাপি ছোট জোড়া শুকিয়ে শুষ্ক হয়ে গিয়েছে। চোখ মুখ খিচে ধরে রেখেছে সে ভয়ে। গা ছমছম করছে ওর। এভাবে পালিয়ে আসার কারণে কি করবে এখন? এই নরখাদকটা ছুঁয়েছে বলে কি তারও কোমর কেটে ফেলবে? তাকে কি লোকটা আবারও আঘাত করবে? চাবুক দিয়ে কি রক্তাক্ত করে ফেলবে? নাকি বিকৃত খুন দেখিয়ে মানসিক যন্ত্রণা দিবে? কোনটা করবে উনি? সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলছি আমি। আল্লাহ, হয় মরণ দাও, না হলে সুস্থ জীবন দাও। প্রতি ক্ষণে ক্ষণে লড়াই করে আর বাঁচতে পারছি না, আমি মরে যাচ্ছি। আর কিছু ভাবতে পারেনি এনি। ঘাড়ের কারোর গরম নিঃশ্বাস অনুভব করতে চোখ খুলে ফেলে। এই স্পর্শ তার খুব পরিচিত। নিক এনির ঘাড় থেকে চুলগুলো সরিয়ে উন্মুক্ত ঘাড়ে নাক ঘুষি পিপি করে বলে, কোমরের চামড়া খুলে ফেলি? চামড়া আলাদা করলে কি ব্যথা পাবে? এনি নিজের ঠোঁট কামড়ে ধরে শক্ত ভাবে, কিন্তু কি ধরনের কথা এটা? শরীরের চামড়া খুলে ফেলার অফার দিয়ে আবার জিজ্ঞেস করছে ব্যথা পাবে কিনা। এনি ঠোঁট ভিজে কিছু বলতে গিয়েও থেমে যায়। কথা বলতে পারছে না সে, অতিরিক্ত ভয়ের কণ্ঠ দিয়ে কোনো স্বর বেরিয়ে হচ্ছে না। কোমরের ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে আরো সিটিয়ে যায়। এইটা হাতের স্পর্শ নয়, সেটা ভালোভাবে সে অনুভব করতে পারছে। ঠান্ডা ছুরির স্পর্শে শিরশির করে উঠছে সর্বাঙ্গ। নিক এক হাতে ছুরি দিয়ে এনির কোমরে ছুরি ঘোরাচ্ছে, অন্য হাতে এনির চোল শক্তভাবে চেপে ধরে রেখেছে। উষ্ণ ছুঁয়ে যাচ্ছে ঘাড়ে পিছে। চুল ছেড়ে দিয়ে জামার চেনটা খুলে ফেলে এক টানে। এনি ভয়ের মধ্যে চেঁচিয়ে ওঠে, ফলে ধরে রাখা ছুরিটা গিয়ে আঘাত লাগে উন্মুক্ত কোমরে। এনি ব্যথায় চোখ মুখ খিচে ফেলে। নিক এনি রিয়াকশনে চেঁচানোটাকে কানে তুলেনি, নিজের কাজে ব্যস্ত সে। তবে এনির অবস্থা নাজেহাল। ছুরি দিয়ে আঘাতের কারণে কোমর ঝলসে যাচ্ছে। এদিকে নিকের পাকড়াটে স্পর্শ, হাতটা ধীরে ধীরে অবাধ্য হয়ে উঠেছে। এনি কপালে ভাঁজ ফেলে। এই লোক এসেছিল তাকে আঘাত করতে, আঘাত না করে এখন এমন লুচ্চামি করছে কেন? এনি চোয়া শক্ত করে নিকের থেকে ছোটার জন্য ছটফট করে উঠছে। নিকের নিজের কাজে বাধা পাওয়ায় গ্যাংস্টার বস রেগে হাতে বাঁধন শক্ত করে ফেলে। এনি ছটফট করে, কোন রকম উচ্চারণ করে, ছাড়ো আমায়। নিক প্রকার ক্ষুদ্রতা এনিকে নিজের দিকে ঘুরিয়ে ফেলে। নিকের লাল
হয়ে যাওয়া হিংস্র চোখ দুইটা দেখে অন্তর আত্মা কেঁপে উঠছে। এই লোক এত ধ্বংসাত্মক ভাবে তাকাচ্ছে কেন তার দিকে? এমন একটা নোংরা খারাপ জায়গা কি করতে চাইছে? নিক এনিকে জোর করে স্টিলের উপর শুয়ে দেয়। এনি ভয়ে কাঁপছে অনবরত। নিক শক্ত হাতে স্টিলের উপরে চারিপাশে চার কর্নারে ঝুলিয়ে রাখা শিকলটা এক টানে খুলে ফেলে। এনি স্টিল থেকে উঠে দৌড় দিতেই যাবে, তার আগে এনিকে থামার সম্মুখীন হয়। নিক এনিকে পুনরায় স্টিলের উপর ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর এক টানে স্টিলের শিকলের সাথে হাত বেঁধে ফেলে। এনি আর ছটফট করছে না, সামান্য চেঁচামেচিও করছে না, কারণ সে জানে গলা ফাটে চিৎকার করলেও এখানে দয়া মিলবে না, তার চোখের পানিতে কেউ বলবে না তার সামনে যে দাঁড়িয়ে আছে সে একটা জানোয়ার, যে অতীতের কষ্টে বর্তমানে অমানুষে পরিণত হয়েছে। মানুষ হয়ে মানুষের সাথে যুদ্ধ করা যায়, কিন্তু একজন ক্ষমতাবিহীন নারী কিভাবে একটা মানুষরূপী জানোয়ারের সাথে যুদ্ধ করবে? কিভাবে বাঁচবে এখন? লোকটাকে সত্যি সত্যি তার শরীরের চামড়া খুলে ফেলবে, নাকি তাকে আবারও সে কলঙ্কিত করে ফেলবে, নাকি নিক পায়ে শিকল বেঁধে ছানটা অথচ হিংস্র চোখে তাকায় এনির দিকে। এনি চোখ থেকে পানি টিপটিপ করে পড়ছে। নিক এক হাতে শার্টের বোতাম খুলতে খুলতে এনির দিকে এগিয়ে আসছে। নীল আলোতে দুজনের অবয়ব কেমন নীলচে হয়ে আছে। নিক শার্টটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে, চোখে মুখে কঠোরতা, রাগ, উন্মাদনা যে চেপে ধরে রেখেছে সেটা মুখে স্পষ্ট হয়ে উঠেছে। এনি নিজের সামনে নিকের উন্মুক্ত শরীর দেখে দৃষ্টি সরিয়ে ফেলে। বাম হাতে আর গলা নির্মাংসে ড্রাগন চাচুগুলো জলজল করে করছে, থপথপে ফসা শরীর অজস্র ক্ষতের চিহ্ন। নিক এনির দিকে ঝুঁকে পড়ে। এনি চোখ বন্ধ করে সাহস জুগিয়ে বলে, কি করছেন? কি করতে চাইছেন? নিক প্রশ্নের উত্তর দেয় না, কেমন ঘোলাটে তার দৃষ্টি। এনি সেই দৃষ্টির ভাষা আন্দাজ করে চেঁচিয়ে ওঠে, নির্লজ্জ চিতাবাঘ, গরুর মতো যেখানে সেখানে অশ্লীলতাও শুরু করে দেয়। এটা আপনার টর্চার সেল। এখানে বাসর করার মুড জেগেছে আপনার? এমন একটা অপবিত্র জায়গায় জালিমদের মতো পবিত্র সম্পর্ক স্থাপনে লজ্জা করছে না আপনার? শয়তান যখন চেপে ধরবে তখন ক্ষমতা ভাঙা দরজা দিয়ে পালাবে। অসভ্য লোক, ছাড়ুন বলছি আমায়। নিক এনিকে ছাড়লো না। এনিকে স্টিলের উপর রেখে ঠোঁট কামড়ে বলে, অপবিত্র জায়গাকে পবিত্র করার জন্য দোয়া পাঠ করা যাক, তবে সেটা যথাসময়ে পড়ব, যখন সঠিক সময় আসবে। এনি নিকের বুকে ধাক্কা দিতে দিতে বলে, নির্লজ্জ, আপনার মতো এত বড় শয়তান থাকতে নতুন করে আবার শয়তান কেন আসবে? নিক এনির ঘাড়ে মুখ করছে, হাতটা চেপে ধরে, জোয়ার শক্ত করে থমকে হচ্ছে। বান্দির বাচ্চা ছটফট করিস না, পরে নিচে ব্যথা পাবি। এনি ভয় কাঁপছে। আঘাত করবেন নাকি আবার স্পর্শে কলুষিত করবেন? নিক এনির কাঁধ থেকে জামার অংশ এক টানে ছিঁড়ে ফেলে। এনি কেঁপে উঠছে। নিক সেখানে উন্মুক্ত জায়গায় মুখ গুজে হিসিয়ে বলে, এইভাবে শান্তভাবে থাকবে, আমি কাছে এলে শান্তভাবে আলিঙ্গন করবে, নাহলে গ্যাংস্টার বসের হিংস্র স্পর্শ সহ্য করতে হবে। শাস্তি তো তুমি পাবি বেবি গার্ল। যতক্ষণ আমার রাগ আর যন্ত্রণা না মিটবে ততক্ষণ আমার নিচে পিষে যাবে। এনি ইচ্ছে করছে চিৎকার করতে, এই লোকের স্পর্শ ভয়ানক, সহ্য করতে পারে না সে। যন্ত্রের বুক ফেটে যায়, মনে হয় এই বুঝি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। এনি সেই ভয়টা মনে হতে অজান্তে ফুপিয়ে কান্না করে উঠছে। এনি ফোপানোর শব্দে গ্যাংস্টার বসের কান গেল না। নিক এনি ঠোঁট দুইটা আঁকড়ে ধরে হিংস্রতা নিয়ে এনির অতিরিক্ত ভয়ে নিস্তেজ হয়ে হাসে, ব্যথা ছটফট করে উঠছে। ধীরে ধীরে শরীরটা নেতিয়ে পড়ে। 5 সেকেন্ডে ব্যবধানে জ্ঞান হারিয়ে পড়ে। নিক এনির গলায় নেমে আসতেই থেমে যায়, কপাল কুঁচকে মাথা তুলে এনির মুখের দিকে তাকায়। এনিকে চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে পেঁচা মোচড় দিয়ে উঠছে, কিন্তু রাগ আর জেদের কারণে চোয়া শক্ত করে ফেলে। মাঝপথে এনির এমন জ্ঞান হারিয়ে পড়াটা গ্যাংস্টার বোঝার রাগ আরও তীব্র হয়ে উঠছে। রাগে ফুসফুস করতে করতে ঘাড় পর্যন্ত চুলগুলো শক্ত করে খামচে ধরে বলে, ফক ফক, জ্ঞান হারানোর সময় পেল না। নিক চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস টেনে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। ছোঁচ কামড়ে ধরে সামনে তাকায়। শিকুচকে এনির দিকে তাকাতে নিজের হুঁশ ফিরে আসে। শিকলে বাঁধা নিস্তেজ এনিকে দেখে অস্থির হয়ে ওঠে মন। বিরক্তি নিয়ে এক টানে হাতে পায়ে শিকল খুলতে থাকে। শিকল খুলে তাকায় সেদিকে, ধপধপে ফসা হাতে পায়ে লালচে হয়ে গিয়েছে। নিক সেদিকে ঝুঁকে পড়ে, পরপর
অনেকগুলো চুমু খায়। নিক এনির উন্মুক্ত পেটের দিকে তাকায়, দৃষ্টি ঘুরিয়ে উন্মুক্ত কোমরে ছুরি দিয়ে আঘাতপ্রাপ্ত জায়গায় চোখ ঘোরায়, সেখানে ঠোঁট ছুঁয়ে দিয়ে মুখের দিকে এগিয়েছে। অদ্ভুতভাবে তাকায় এনির দিকে। নিকের শরীর দিয়ে ঘাম হচ্ছে, অস্থির হয়ে উঠেছে তার মন। এনির ঠোঁটে শক্তভাবে চুমু খায়, রাগ দেখিয়ে বলে, চুমো খেলাম না, স্পর্শ গভীর করলাম না, তার আগে অজ্ঞান। হে মেয়ে, বাকি জীবন সামলাবে কিভাবে? নিক এনিকে পাজা কোলে তুলে নেয়, খুলে ফেলে জামাটা। এনির উন্মুক্ত শরীর ঢেকে ফেলে। টর্চার সেলের সেই গুপ্ত রুম, যেখানে নিঃশব্দ অন্ধকার প্রতিটি কোণকে শুষে নিতে চায়। সেই রুমের সামনাসামনি বসা গ্যাংস্টার বস, তার তীক্ষ্ণ চাহনি প্রতিটি বাতাসকে উচ্ছেদ করেছে। চোখের প্রতিটি নড়াচড়া এবং অদৃশ্য উঠা যেন তার কর্তৃত্ব ও অস্থিরতার অনবরত বার্তা বহন করেছে। নিকের দৃষ্টি পুরোটাই জেডের উপর। জেড ঠোঁটে ঝাপসা বক্র পৈশাচিক হাসি ফুটিয়ে তোলে। সামান্য হাসিতে শব্দ হয়, সেই হাসি নিঃশব্দে চারিপাশে অদৃশ্য কম্পন ছড়িয়ে দেয়। বর্তমানে দুজনের উপস্থিতি পুরো দৃশ্য এমন এক ছমছমে আবহ তৈরি করেছে, দুজনের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। জেডের এক হাতে ব্যান্ডেজ করা কবজি থেকে বাকি অংশ নেই। সেই নিক সেখানে তীক্ষ্ণ নজর দিয়ে বলে, হাত ছাড়া কেমন লাগছে? জেড বক্র হেসে বলে, প্রথম প্রথম তাই অস্বাভাবিক লাগছে, সময় হলে এমনি ঠিক হয়ে যাবে। যা রক্ত ঝরার তো সব তো তোমার রক্তই ঝরেছে ভাই, আমার আর কি দায়বদ্ধতা। জেড শব্দ করে মাতালের মতো হাসতে থাকে। নিক ঠোঁটে ঠোঁট চেপে স্টিলের উপর রাখা বাকি হাতের অংশটার দিকে তাকায়, যার উপরে চামড়া আলাদা করে ফেলা হয়েছে। নিক সেদিকে তাকিয়ে জেডের উদ্দেশ্যে শীতল গলায় বলে, স্টিলের উপরে রাখা হাতটা চিবিয়ে খা, যেভাবে অন্যদের গুলো খাস। জেড হিংসাত্মকভাবে তাকায় নিকের দিকে। নিজের শরীরের অংশ এটাই, অন্যদেরগুলো দাও। নিক শব্দ করে স্টিলের উপর ছুরি রাখে। সময় তোকে 10 মিনিট দিলাম, এই 10 মিনিটের ভেতরে যদি তুই না খাস তাহলে তোর শরীরের প্রতিটা রক্তকণা আমি শুষে নেব। জেড শান্ত গলায় বলে, এই প্রথম এতটা হিংস্র হয়েছ আমার প্রতি। নিক চোয়াল শক্ত করে গর্জন করে উঠছে, কারণ তুই আমাকে নয়, ডাইরেক্ট আমার কলিজায় গিয়ে ছুঁয়েছিস। আর আমার কলিজায় যে ছোঁয়ার চেষ্টা করে তার সমাপ্তি হয় মৃত্যু। কিন্তু তোকে মারলেই কি আর না মারলেই কি, বরং বেঁচে থাকতে কষ্টকর। আমার কথা তুই কোনোদিনও অমান্য করিস নি, এখনো করবি না জেড। জেড দাঁত কটমট করে স্টিলটার দিকে তাকায়, এগিয়ে যায় যেখানে তার হাতটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। কেন জানি নিজের অংশ নিজেকে টানছে না, অন্যদের হলে কখন ঝাঁপিয়ে পড়তো। জেড দাঁত কটমট করা অবস্থায় চেয়ারে গিয়ে বসে পড়ে। এরপর নিকের দিকে তাকায় হিংস্রতা নিয়ে। নিক সুফাজ করে তাকিয়ে আছে। জেড হাতটাকে নিয়ে জানোয়ারের মতোই কামড় বসায়। জেডের খাওয়া প্রায় শেষ, ঠোঁট মুছে বলে, নিজের শরীরের মাংস খেতে বাধ্য করলে ভাই। সুপ্রিয়া কর তোর শরীরটাকে কুকুর দিয়ে খাওয়ায়নি। পুনরায় আমার বুক পেতিয়ে কলেজে হাত বাড়ালে ঠিক কোন চিম অতিক্রম করব কল্পনা করতে পারবি না। সারা রাত জ্বরে ভোগে, সকালে পিটপিট করে চোখ মেলে তাকায়। প্রচন্ড মাথা ব্যথায় ছিল, এখন আপাতত কিছুটা কমেছে। ঘুমে থেকে উঠে শরীর জামা জড়ানো না দেখে আটকে ওঠে। চাদরটা ভালোভাবে জড়িয়ে নিয়ে ঠোঁট কামড়েই ধরে রাখে। বুকের ভেতরে ধুকধুক শব্দ করছে। দরজা খুলে শব্দে কানে আসতে ধরফড়ে উঠে ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে নিক তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। অজান্তেই এনির চোখ যায় নিকের বুকের শরীরের ক্ষতস্থানগুলোর দিকে, যেগুলো এখনো কাঁচা হয়ে আছে। এনি ঠোঁট ভিজিয়ে নিজের দৃষ্টি সরিয়ে ফেলে। এনিকে এমন অপ্রস্তুত আচরণ করতে দেখে নিক এগিয়ে আসে। নিককে এগিয়ে আসতে দেখে এনিও আরও ছিটিয়ে যায়। কাল রাতের ঘটনা ধীরে ধীরে আবারও মনে করতে থাকে। গলা শুকিয়ে আসে তৃষ্ণায়, চোখ খিচে ফেলে মুহূর্তের মধ্যেই। নিক যখন একদম এনির কাছাকাছি এসে দাঁড়ায়, এনি চট করে চোখ খুলে ফেলে। নিককে কিছু বলতে না দিয়ে সাহস জুগিয়ে বলে, আমার ড্রেস চেঞ্জ করেছেন কেন? নিক সামান্য ঝুঁকে এনির পুরো মুখে দৃষ্টি রাখে। প্রচন্ড উত্তেজনায় কম্পিত এনির ঠোঁটের দিকে তাকায়। নিক চোখ কামড়ে হেসে হাসকি সুরে বলে, সো হোয়াট? এনি নিজেকে ধাতস্থ করে ঠোঁট ভিজিয়ে বলে, আমার কাপড় খুলেছেন কেন? খোলাখুলিতে আমি একটু বেশি এক্সপার্ট। একটা মেয়ে পারমিশন ছাড়া কাপড় খুলতে লজ্জা করেন আপনার? নিক অধরে হাসি ফুটিয়ে বলে,
একদম লজ্জা করো না বেবি গার্ল। পুরুষ মানুষ হয়ে যদি শয্যার সঙ্গে নিয়ে কাপড়ে না খুলতে পারি তাহলে আবার কেমন পুরুষ মানুষ হলাম? বুঝলে ব্লাড রোজ, তোমাকে বিয়ে করার পর যতবার তোমার কাপড় খুলেছি ততবার নিজের কাপড় খুলেছি কিনা সন্দেহ। এই লজ্জা মাথা নিচু করে ফেলে। এটা মুখ নাকি অ্যাচম্প, মিনিমাম লজ্জা বলতে কিচ্ছু নেই। যখন তখন অশালীন কথাবার্তা বলা শুরু করে দেয়। এনির আগে গিজগিজ করতে করতেই বলে। গজব পড়ুক আপনার এই নির্লজ্জ জবানের উপর। নিক এনির গলা সামান্য চেপে ধরে বলে। তার অর্ধেক ভাগিদারও তুমিই হবে। আপনার গজবের ভাগিদার হব ভাবলেন কি করে আপনি? নিক আলতো হেসে বলে। আমার সমস্ত পাপ, অভিশাপ, পতন, উত্থান, সুখ, বিলাসিতা, কান্না, হাহাকার সমস্ত কিছুর অর্ধেক ভাগিদার তুমিও ব্লাড রোজ। তুমিও চাইলেও আর না চাইলেও। নিক এনির গাল ছেড়েই দেয়, বিছানা থেকে উঠে সামনে এগিয়ে যায়। এনি চোখের পানি সংযত করে ভাঙা গলায় বলে। আপনি আমাকে রক্ষিতা হিসেবে ঘরে না তুলে নিজের স্ত্রী হিসেবে কেন ঘরে তুললেন না নিক? কেন একটু ভালোবাসার চাদরে আমায় মোড়ালেন না? এই যে এত কেয়ার, আসক্তি, তীব্রতা, এত কিছু দেখান, সবই আপনার নির্মম আর হিংস্র ব্যবহারের নিচে কোরবান হয়ে যায়। এতটা ঘৃণা জমতে কেন দিলেন? নিক থেমে যায়। এনির মুখে নিজের নাম শুনে গ্যাংস্টার বসের হৃদয় অস্থির হয়ে ওঠে। এনি ঠোঁট থেকে নিজের নামটি উচ্চারিত হতে নিকের অন্তর এক অদৃশ্য বিস্ফোরণ ঘটে। নিকের দৃষ্টি স্থির থাকার চেষ্টা করলেও চোখের কোণ থেকে ভেতরে জ্বলছে এমন এক উত্তেজনা যা শরীরের প্রতিটি শিরা দিয়ে কম্পিত হচ্ছে। নিঃশব্দ বাতাসও তার ফুসফুসে চাপ সৃষ্টি করছে, আর সে খুঁজছে কোনো শব্দ যা তার ভেতরকার দ্বন্দ্বকে সামলাতে পারে। তবুও প্রতিটি মুহূর্তে নামটি পুনরুচ্চারণে অনুরোধ তার হৃদয়কে অচেনা উদ্বেগে আবদ্ধ করে রাখছে। নিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই স্থির মনে হলো তার মন যেন অচেনা অস্থিরতার লহরে ভেসে চলেছে। নিক ছুঁচ কামড়ে ধরে, এনির দিকে তাকায়, ঘন ঘন নিঃশ্বাস টেনে বলে। কি বললে তুমি? নামটা আবার উচ্চারণ করো। এনি অপ্রস্তুত হয়ে পরে নিকের কথায় ভেজা পাপড়িগুলো ঝাপছে, অন্যদিকে তাকায়। নিক গভীর নিঃশ্বাস ফেলে ছন্নছাড়া হয়ে উঠে। বউ করে ঘরে তুলে তুমি ঘৃণা করতে না? হয়তো না। পারতে আমার মতো একজন নরপশুর সাথে স্বাভাবিক জীবন কাটাতে, যেখানে প্রতিনিয়ত রক্ত আর অন্ধকার জগতের খেলা হয়। এনি চোখের পানি মুছে বলে। প্রশ্নটা অনেক কঠিন গ্যাংস্টার বস। উত্তরটা জানতে হলে আপনার সমকক্ষ হতে হবে। যে ঝড় সবকিছু বিশৃঙ্খলা করে দিল, সেই বাতাসকে আমি কিভাবে দোষ দিই? জানালাটা তো আমি খুলেছিলাম, সেদিন আরেকটু সতর্ক থাকা উচিত ছিল। নিক চাপা হাসলো। এনি এইবার নিকের দিকে তাকায়, দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে। আমাকে বউ হিসেবে মানেন? সব ধরনের ট্রিট করছি, মানা না মানা নিয়ে কি করবে? জানতে চাই। কে? প্রশ্নটা বোঝেননি? না। বউ হিসেবে মানেন আমায়? নিক কপাল কুঁচকে এনির অস্থির মুখটার দিকে তাকায়, গলায় গম্ভীরতা টেনে বলে। বউ মারলে ঘৃণা করা কমিয়ে দিবে? এনি চোখ নামিয়ে না আচমকা ছোট্ট করে উত্তর দেয়। না। নিক রাগে দাঁত কটমট করে বলে। তাহলে উত্তরও পাবে না। কিন্তু আপনি আমাকে বউ হিসেবে মেনেছেন, ওই লোকটার সামনে আমাকে বউয়ের স্বীকৃতি দিয়েছেন। নিক বিরক্তি নিয়ে তাকায় এনির দিকে। কবুলকে আমি তোমার বান্ধবীর সাথে বলেছিলাম, ইডিয়েট। নিকের এমন হুটহাট করা ধমকে এনি থতমত খেয়ে যায়, নিজেকে স্বাভাবিক করে বলে। তাহলে মানছেন? বাস্তবতা বদলাতে পারবো? আপনি বদলাতে না পারলেও আমি পারবো। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। নিক শক্ত করে ঠোঁট কামড়ে ধরে, এতটাই শক্ত ছিল যে যেটা চটকেছে লাল রক্ত বের হয়ে যায়। নিক আঙুল দিয়ে রক্তটা মুছে বলে। কারোর মানা না মানা ধারি না আমি। তোমার মানা না মানা দিয়ে আমি কি করব? রাতে আমার বউ পেলেই চলবে। এনি ছটফটে উঠে। আবারও নিজের বউ হিসেবে স্বীকৃতি করছেন? দ্বিতীয়বারের মতো বউ উচ্চারণ করেছেন আপনি। নিক কপাল কুঁচকে বলে। তাতে এত খুশি হচ্ছে কেন? এনি থমথমে মুখেই বলে। বউ তো আপনি আমাকেই বলেছেন, তাই না? যাকে স্বামী মানো না তার জমা থেকে বউ শুনে এত খুশি হচ্ছে কেন? আর ইউ কমপ্লিটলি লস্ট ইন হ্যাপিনেস ইনসাইড মাই ডিয়ার? খুশি হতে কবে দেখলেন? এতদিন জানোয়ার, নরপশু, পিশাচ সব বলতে, সেটা মেনে নিতাম। এখন কি অন্ধ সাজাতে যাচ্ছ নাকি? এনি বিরক্তিতে তাকায় নিকের দিকে। সকাল সকাল এত ঝগড়া কেন করছেন আমার সাথে? নিকে একদম এনির কাছে এসে বলে। তাহলে চলো 3-4 ঘন্টার জন্য ক্রিকেট ম্যাচ খেলে আসি। রাতে অজ্ঞান হয়ে যাওয়ার শাস্তিটাও একসাথে দেওয়া যাবে। নিক আরো এক
কদম সামনে এগিয়ে আসবে তার আগে এনি বিছানা থেকে নেমে যায়, চাদরটা শরীরের সাথে ভালোভাবে মিশিয়ে নেয়। নিক স্থির চোখে এনির দিকে তাকায়। এনি শুকনো ঠোঁট ভিজিয়ে বলে, কাছে আসলে খুন করে ফেলবো, বরবাদ হয়ে যাবেন কিন্তু। নিক কুটিল হেসে এনির গলায় নজর দেয়। নিকের এমন দৃষ্টি অনুসরণ করে নিচের দিকে তাকায়। গলা থেকে খানিকটা চাদর নেমে যায়। এনি চট করে চাদরটা উপরে তুলে শরীরের সাথে মিশিয়ে নেয়। নিক চোখ গরম করে তাকায় এনির দিকে, চোখ শক্ত করে সামনে এগিয়ে আসবে তার আগেই এনি বাধা দেয়। সামনে রাখা ফল কাটা ছুরি দিয়ে নিকের দিকে ছুরি ফেলে দেয়। এরপর সামান্য চেঁচিয়ে বলে, খবরদার যদি কাছে এসেছেন, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ছুরিটা একটুর জন্য নিকের গলায় লাগেনি, পাশে মেঝেতে গিয়ে ছিটকে পড়ে। নিক একটুও সরেনি জায়গা থেকে। এনি তো ভেবেছিল হয়তো সরে যাবে, তাই সাহস নিয়ে এমনটা করেছে। যদি সত্যি গলায় লেগে যেত। নিক ক্রুদ্ধ চোখে মেঝেতে পড়ে থাকা ছুরিটার দিকে তাকায়, কপাল ঘেঁষে রাগটাকে নিয়ন্ত্রণে করে ছোঁচ কামড়ে হাসে। বাঁকা হেসে এনির দিকে এগিয়ে আসে। এনি ভয় দুকদম পিছাতেই যাবে তার আগেই নিকের শক্ত হাতের বাঁধনে সম্মুখীন হয়। চাল সামলাতে না পেরে এনি নিকের শক্ত বুকের সাথেই ধাক্কা খায়। চাদরটা খানিকটা আলগাই হয়ে আসে। এনি আতঙ্কে জমে গিয়ে চাদরখানাও আরো শক্তভাবে চেপে ধরে। এনি কুটিল হেসে এনি উন্মুক্ত ঘাড়ে ইচ্ছে করে স্লাইড করতে করতে এনির কানে কানে কিছু একটা বলে। এনির পুরো শরীর শিরশির করে উঠে। এই লোককে কি ধাতু দিয়ে বানানো হয়েছে? কোনো মানুষ আদৌ এত ঠোঁটকাটা হয়? লাগাম টানুন মুখের, আবারও বলছি বরবাদ হয়ে যাবেন, ছাড়ুন আমায়। নিক একই ভঙ্গিমায় স্পর্শ আরো গভীর করে তোলে। এনির কানের কাছে হিসিসিয়ে বলে, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে চেহারা কিছু ইশারায়, আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে। নিকের এমন অবাধ্য আচরণ এনি আরো ভয় পেয়ে যায়। আতঙ্কে গলা শুকিয়ে আসে, মিনমিন সুরে বলে, আপনি অসুস্থ নিক জেভরান। নিক থেমে যায়, ঘাট থেকে মুখ তোলে, এনির দিকে তাকায়। এনি এখনো ভয় কাঁপছে। নিক তীক্ষ্ণ দৃষ্টি রেখে থমথমে গলায় বলে, কতদিন? 3 দিন। নিক এনিকে ছেড়ে দেয়, বিরক্ত নিয়ে বলে, সেটা আগে বলতে পারলে না বেয়াদব? নিক সরে যেতেই এনি নিকের নিঃশ্বাস ফিরে এলো। নিক কাবার্ডের সামনে এগিয়ে যায়, দরজা থাকার শব্দে কপাল কুঁচকে ফেলে। দরজা খুলে স্টাফদের থেকে খাবারের ট্রলি নিয়ে ভেতরে ঢুকে, এরপরই পুনরায় দরজায় লাগিয়ে দেয়। নিক ট্রলিটা এনির সামনে রাখে। এনি এখনো আতঙ্কে আছে, খাবারের দিকে তাকিয়ে মুখ হাঁ করে যায়। এত খাবার কার জন্য এনেছে? তাও আবার সব ঘাস পাতা। নিক লেদারের জ্যাকেট পরিধান করতে করতে এনিকে আদেশ করে বলে, ফিনিশ ইউর ফুড কুইকলি। এনি নাক ছিটকে বিরক্তি নিয়ে বলে, এসব ঘাস পাতা আমায় খেতে বলছেন? খেতে পারি না আমি এসব। এসব খাবে তুমি? ছোঁয়ার আগে অজ্ঞান হয়ে যাও। জ্বরে পুরো মুখ তেতো হয়ে আছে। নিক ঠোঁট কামড়ে ধরে বলে, চাইলে ললিপপ খেতে পারো, আমি মাইন্ড করবো না। নিকের কথা প্রথমে এনি না বুঝলেও পরবর্তীতে ছটফুটে উঠে রাগান্বিত চোখে নিকের দিকে তাকাতে নিক বাঁকা হেসে বলে, বাচ্চাদের খাবার ললিপপের কথা বলেছি বেবি গার্ল, কারণ এটাই মিষ্টান্ন থাকে। আই ডিডন্ট আস্ক ইউ টু লুক এট মাই থিংস, দেয়ার ইজ নো নিড টু শো মাচ ইন্টারেস্ট। এনি অনেক কষ্টে নিজেকে সামনে রাখে। এত ঠোঁট কাটা নির্লজ্জ ব্যক্তির সাথে কেন তা দেখা হলো? নিক ক্লাইভ ক্রিস্টিয়ান নাম্বারের 1 ইম্পেরিয়াল ম্যাজিস্ট্রেট পারফিউমের স্প্রে করে এনির দিকে আসে। 3 দিন আমি কাজের জন্য বাইরে থাকবো, তোমার ভাষায় যাকে বলে গুন্ডামি, তার জন্য। আর এই 3 দিনে ঘাস পাতা খেয়েই শরীরে এনার্জি তৈরি করে রাখো, কারণ সব কিছু শুষিয়ে নিতে আমার জন্য 1 রাতের সময়। নিকা দাঁড়ালো না, বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। এনি পেছন থেকে টেকে উঠছে। সেই গুপ্ত রুমের লোকটা কে ছিল? নিক যে শুনেও শুনলো না, হয়তো শোনার প্রয়োজন বোধ করলো না, অথবা উত্তরের প্রয়োজন মনে করলো না। নিক রুম ত্যাগ করার সাথে সাথে অটোমেটিক দরজাটা আটকে যায়। এনি আহামুকের মতো নিকে যাওয়ার দিকে তাকিয়ে আছে, খাবারের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেলে। নিকের থেকে বাঁচার জন্য অসুস্থতা নাটক করেছে। লোকটা তো সহজে বিশ্বাসও করে ফেললো। যদি একবার জানে যে সে মিথ্যে বলেছে, তাহলে তো মাটির নিচে পুঁতে দিতে একবারও ভাববে না। ওই দিন তো একটা দয়া দেখিয়ে বেশিক্ষণ রাখেনি, কিন্তু এবার আর ছাড় দিবে না। এনি ছোট ভিজিয়ে চোখ বন্ধ করে ফেলে, বিড়বিড় করে, আপনি ভয়ঙ্কর সত্তা দিয়ে গড়ে ওঠা এক হিংস্র মানব, যার পুরোটাই মরীচিকা।
আপনার সাথে স্বাভাবিকভাবে থাকার ক্ষমতা আমার নেই। এখন আপনার থেকে মুক্তি চাই। আরিশ রাগে ফুসফুস করছে। রাগে আয়নার সামনে বসে নিজের প্রতিচ্ছবি দেখছে, তবে প্রতিচ্ছবি নয়, নিজের জিহ্বা দেখছে, যেখান থেকে এখনো সামান্য রক্ত ভেসে উঠতে চাইছে। নাজলি নিজেকে সিটিয়ে ফেলে, ডিভানে ভালোভাবে বসে পিটপিট করে তাকায়। আরিশ রক্তলাল চোখে তাকিয়ে চোখ শক্ত করে বলে, পিশাচিনির মতো কামড়াতে খুব ভালো লাগে? অসভ্য গুন্ডা মেয়ে। নিজের নামে প্রশংসা এত শুনে নাজলি মুখা হয়ে যায়। তীব্র ক্ষোভ নিয়ে বলে, মুখ সামলে কথা বলবেন। গুন্ডাকে সেটা পুরো জগৎ জানে। আমাকে নিয়ে এত প্রশংসা করার দরকার নেই। কামড়েছি, বেশ করেছি। আরেকবার বাসর করার ধান্দায় আসলে এর থেকেও বেশি খারাপ অবস্থা করব। আরিশ জিহ্বা ভিতরে ঢুকিয়ে কথা বলতে পারছে না। জিহ্বা যেহেতু খুব নরম অংশ, সামান্য আঘাত লাগলেও সেখানে পার সমান এক ডাইনির 32টা দাঁত বসিয়ে দিয়েছে। আরিশ এক মুহূর্তের জন্য থমকেই গেল। আশ্চর্য ব্যাপার, একটা মেয়ে তাকে কামড়ে রক্তাক্ত করে ফেলেছে, অথচ সে এখনো রাগ দেখাচ্ছে। তার হাত তো এই মুহূর্তে মেয়েটার গলায় থাকার কথা ছিল, কিন্তু সে কিছুতেই করতে পারছে না। কিন্তু কেন? ক্রিমিনাল লিডার আরিশের ব্যক্তিত্ব তো এমন নয়। তাহলে একজন তুচ্ছ নারীকে কেন সে কিছু করতে পারছে না? আরিশ ঘন ঘন নিঃশ্বাস টেনে নিজের রূপে ফিরে আসে। বুকে হাত গুজে নাজরের দিকে তাকে শক্ত কঞ্চে বলে, কামড়াকামড়ি করাটা কি তোমার স্বভাব? জীবনের প্রথম কামড় দিয়েছি, তাও আপনাকে। কামড়াচ্ছ কেন? আপনি আমার ইজ্জত লুট করতে এসেছেন, আর আমি শুয়ে শুয়ে কি আপনাকে চুমু খাবো? আরিশ শক্ত করে বলে। সেটাও খাবে, শুধু সময় আসতে দাও। নাজলি মুখ ভেঙচি কেচে বলে, জাতীয় আবদার, আন্তর্জাতিক আত্মবিশ্বাস। ওনাকে নাকি আমি চুমু খাবো। প্রয়োজনে পাগলের ঠোঁটে গিয়ে হাজারটা খাবো, তারপরও আপনার মতো এমন ব্যক্তির উপর নয়। আরিশ ঘন ঘন নিঃশ্বাস টেনে বলে, তোমার জন্য একটা পাগলই ঠিক আছে। রাস্তার পাগলির জন্য রাস্তার পাগল একদম ম্যাচ করবে। নাজলি ফুঁসে উঠছে বলে, এতিম হতে পারি, বাট রাস্তার নই। ক্রিমিনাল লিডার। বাই দ্য ওয়ে, ব্যথা কি বেশি করছে? তোমাকে খুন করে ফেললেও আমার শরীরের জ্বালা মিটবে না। আপনার পুরো শরীর কামড়ে ফেললেও আমার জ্বালা মিটবে না। আরিশ কপাল কুঁচকে বলে, কুকুরের মাংস খেয়ে বড় হয়েছে নাকি? জলাতঙ্ক রোগী তুমি। নাজলি থমথমে খেয়ে বলল, সেম প্রশ্ন আমারও। পুরো গলা ঠোঁট কামড়ে নাজেহাল করে ফেলেছেন। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ক্ষুধার্ত কুকুরদের কথা, যাদের সাথে হুবহু আপনার মিল পেয়েছিলাম। দত চেপে রক্তাক্ত চোখে তাকায়। নাজরির গলায় চোখ যেতেই সেটা ছান ছান করে দাঁড়ায়। ধবধবে ফর্সা, গা লাল লাল হয়ে আছে, ছোট কেমন রক্ত লালে জমাট বেঁধে আছে। আরিশ সেদিকে তাকিয়ে বলে, এতটা ফর্সা হওয়া তোমার উচিত হয়নি। আর সেই কারণে থুতু খাওয়ানোর প্রতিযোগিতায় নেমেছিলেন? ভাগ্যিস জিহ্বা কামড়ে ধরে আটকেছিলাম, না হলে সমস্ত ইজ্জত লুটে নিয়ে স্বামীর হক মেরে দিতেন। হোয়াট ফাক? ইংরেজি গালি কম দিবেন। থুতু ফেলার জন্য কি ডাস্টবিন খুঁজে পাননি? নিজের মুখের সব থুতু আমার মুখে ঢেলে দিয়েছেন। থু। নাজরি নাক মুখ কুচকে ফেলে। আরিশ ছুঁচ কামড়ে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে। রাগে কাঁপছে তার শরীর। আরো 15 দিন বাকি আছে সব কাজ কমপ্লিট করতে। এরপর এই মেয়েটাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু এই 15 দিন কিভাবে সহ্য করবে সে? আরিশ তৎপিসে নাজরির দিকে তাকিয়ে বলে, তোমার মৃত্যুটা হয়তো সৃষ্টিকর্তা আমার হাতেই লিখে রেখেছেন। হয় নিজের মুখটা অফ রাখবে, নয়তো মুখের টেপ লাগিয়ে রাখবে। জানা নেই কবে নিজের নিয়ম ভঙ্গ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাই। হয়তো আমি নিকের মতো এতটা হিংস্র নই, কিন্তু একবার নিজেকে হারিয়ে ফেললে নিজের সবকিছু অন্ধকার দেখতে পাবে। নিক গাড়িটা নিয়ে মিনারের বাইরে বের করতে সাথে সাথে ব্রেক কষে। তার গাড়ির সামনে 4টে গাড়ি এসে থামে। নিক গ্লাসের আড়ালে গাড়িগুলোর দিকে তাকে রহস্যময়ভাবে হাসে। গাড়ি থেকে নেমে আসে কায়াত, ইগর, আরও 2জন মাফিয়া। নিকও সেম ভাবে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। নিক সানগ্লাস খোলে, পকেটে হাত গুজে কপাল কুঁচকে ফেলে। ইগর রাগান্বিত হয়ে নিকের দিকে এগিয়ে আসে, বন্দুক থেকে বুলেট আকাশের দিকে উড়িয়ে গর্জন করে উঠছে, আমার 40 জন বডিগার্ডকে আটকেছিস কেন? নিক দাঁত কটমট করে চারপাশে তাকায় শান্ত গলায়, বাজ পাখির ন্যায় চোখ দেখিয়ে বলে, গলার আওয়াজটা একটু বেশি হয়ে যাচ্ছে না ইগোর? মৃত্যুর ঘন্টা বেজে উঠছে নাকি? ইগর ক্ষোভ নিয়ে তেড়ে আসে। বাইন এ 40 জন বডিগার্ড
সব থেকে শক্তিধর ছিল। তুই এদের বিয়ে দিয়েছিস কেন? নিক কপাল ঘেঁষে বলে। ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। তেমন বলির পাঠের মধ্যে ভ্যাবে করছিস কেন? ছাগলামি না করে সামনে থেকে বিদে হ, ব্লাডি প্যাচ। নিগর আরো ফুঁসে উঠছে। তুই আমার লোকদের মেরেছিস নিক? কেন মেরেছিস ওদের? নিক খেপে গিয়ে বলে। আমার মিনারের ওপর হেলিকপ্টার দিয়ে লোক পাঠানোর সাহস কোথায় পেলে তুই ইগর? নিজের ঈশ্বরের কাছে দোয়া কর যে তোর বুক এখনো ছাত্রা করেনি। যদি আমার বউয়ের দিকে সামান্য আচরও লাগতো তাহলে সমস্ত মাফিয়া নিয়ম ভেঙে তোর কলিজা টেনে নিয়ে আসতাম। গ্যাংস্টার বস নিক জেভরা নিজের স্ত্রীর জন্য হাজারটা নিয়ম ভাঙতে পারে। প্রয়োজনে পুরো দেশে অগ্নিকাণ্ডের দাও দাও করে চলবে, আর সে আগুনে তোরা নিজেরও চলবি। কায়াত তাচ্ছিল হেসে বলে।